মহামারীতে অচল সারা বিশ্ব। সবাই চিন্তা করছে কিভাবে টিকা পাবে, কোথা থেকে টিকা আসবে, টিকার উৎস কি হবে। এই যখন অবস্থা, তখন আজ আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে কোন উৎস থেকে মিলবে টিকা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোস্তফাটুর মুক্ত মঞ্চ অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি শান্তা শার্লিন, এবং আমার সাথে আজ তিনজন অতিথি উপস্থিত রয়েছেন। একজন রয়েছেন স্টুডিওতে। স্বাগত জানাচ্ছি সুভাষ সিংহ রায়কে, প্রধান সম্পাদক কেবি নিউজ 24.com, সাবেক ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল। স্বাগত আপনাকে। এবং জি ধন্যবাদ। এবং আমার সাথে অনলাইনে যুক্ত আছেন ডক্টর মুশতাক হোসেন, উপদেষ্টা আইইডিসিআর, এবং আমার সাথে রয়েছেন ডক্টর শাকিল ফরিদ, কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন, অক্সফোর্ড হসপিটাল। দুজনকে স্বাগত জানাচ্ছি। জি ধন্যবাদ। শুরুতেই আমাদের কাছে আসলে একটি রিপোর্ট রয়েছে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা নিয়ে। আমি জানিয়ে দিতে চাই যে দেশে করোনা ভাইরাসে মারা গেছে আরও 22 জন, যাতে প্রাণহানি দাঁড়িয়েছে 7,756 জনে। নতুন করে শনাক্ত হয়েছে 692 জন। শনাক্তের হার কিন্তু একটু কমেছে, সেটি দাঁড়িয়েছে 5.36%। এ নিয়ে আমাদের একটি রিপোর্ট রয়েছে আশিকিন প্রিন্সের, দেখে আসি সেটি। অক্সফোর্ডের টিকা রপ্তানি নিয়ে বেশ জলঘোলার পর ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এটি বিশ্ববাসীকে দিতে কোনো ধরনের বিধিনিষেধ নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে রপ্তানি কার্যক্রম। যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা MHRA জানায় টিকা দেওয়ার 22 দিন পর মানবদেহে তৈরি হয় করোনার প্রতিরোধ ক্ষমতা। প্রথম ডোজের 4 থেকে 12 সপ্তাহ পর দিতে হয় দ্বিতীয় ডোজ। প্রথম ডোজের 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হলে টিকার কার্যকারিতা কম মেলে। তবে 12 সপ্তাহ বা 3 মাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হলে 80% পর্যন্ত সুরক্ষা পাওয়া যায়। তাই আমাদের সুপারিশ দ্বিতীয় ডোজ 12 সপ্তাহ পরই নেওয়া উচিত। তারপরও টিকা বিতরণের প্রস্তুতি কমিটির সদস্য ডক্টর মুশতাক হোসেন জানিয়েছেন প্রথম ডোজের 4 সপ্তাহ পরেই টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। ক্লিনিক্যাল ট্রায়াল করবার সময় কিন্তু অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড তারা 12 সপ্তাহ পরে টিকা দিয়ে তার ফলাফল কি সেটা কিন্তু বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করেননি। এটা হচ্ছে সেখানকার বিজ্ঞানীরা অনুমান করছেন, নিশ্চয়ই সেটি সত্য হতে পারে। সেটা 12 সপ্তাহ পরে টিকা প্রয়োগ যদি তারা করেন এবং সেই ফলাফলটা যদি বৈজ্ঞানিক প্রবন্ধে প্রকাশ হয় বা বৈজ্ঞানিকভাবে সেটা বিশ্লেষণ করে প্রকাশ করা, নিশ্চয়ই আমরা অবশ্যই সেটা দেবো। 12 সপ্তাহ পরে যদি হয় আমাদের জন্য সুবিধা। দেশের চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন অক্সফোর্ডের টিকায় প্রতিরোধ ক্ষমতার মেয়াদ কতদিন থাকবে সে বিষয়ে বিস্তারিত তথ্য নেই। তবে ধারণা করা হচ্ছে বছরখানেক থাকতে পারে এটি। আমার যদি প্রথমটাতে 6 মাস থাকে, তারপরে প্রথমটা দেওয়ার পরের যদি আমরা 10 সপ্তাহ পরে দিই, তাহলে ওই দিকে আমার স্থায়িত্ব আমাদের বাড়লো। তার মানে 1 বছর পর্যন্ত আমাদের প্রতিরোধ ক্ষমতাটা থাকলো। উইন্ডোটা বড় হলে সুবিধাটা এই যে আমরা প্রথমে হয়তো 50 লাখ পেলে 50 লাখকেই দিয়ে দিলাম, তারপরে সময় পেলাম আরও 50 লাখ আনার। তাহলে এই যে ফেজিং করাটা, এটা কিন্তু অনেক সুবিধা হবে। মাঠ পর্যায়ে টিকা প্রয়োগের একটি নীতিমালার প্রস্তুত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, যা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। রিপোর্টে দেখলাম আমরা রিপোর্টের প্রসঙ্গে নিশ্চয়ই আসব, তবে শুরুতে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আমাদের যে ভ্যাকসিন পাওয়ার কথা, সেটি নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের ধারাবাহিকতায় দাবি করা হয়েছে, বেক্সিমকোর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এটি একটি ব্যবসায়িক চুক্তি, এবং আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে G2G-র আওতায় এই চুক্তি হয়েছে। কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে এ নিয়ে। আমি কথা বলতে চাই শুরুতেই সুভাষ সিংহ রায়ের কাছে, যে এই ধোঁয়াশা কেন, আসলে আমরা কি পাচ্ছি, কবে পাচ্ছি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত লেখা আছে যে কমেডি অফ এরর্স, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্গ অনুবাদ করেছিলেন, যে ভ্রান্তি বিলাস। আমরা কোনো কোনো সময় কিন্তু ভ্রান্তি বিলাসে ভুগি। আর মার্কেটিং ম্যানেজমেন্টে আগ বাড়িয়ে কথা বলাটা, এটা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি। এবং আদরপূর্ণওয়ালা, তিনি সিরাম ইনস্টিটিউটের নির্বাহী প্রধান, তিনি একটি ভারতের বেসরকারি টেলিভিশন মাধ্যমে যে মন্তব্যটি করেছিলেন, সেই মন্তব্য নিয়ে কিন্তু হইচই শুরু হয়েছে। মূলত শুরু কিন্তু ওখান থেকেই। এবং সেইটা আমরা যাচাই বাছাই না করে অনেকে আমরা কথা বলা শুরু করলাম। আবার সরকারের পক্ষ থেকেও যে কথাগুলো বলা হলো, সেই কথাগুলো কিন্তু জনগণের কাছে যথাযথভাবে উপস্থাপিত হলো না, কিংবা পারল না।
আমি সেই ব্যাখ্যা যাচ্ছি না। এখন যেভাবে চুক্তি হয়েছিল, চুক্তিটি খুব স্পষ্টভাবে একটু ব্যাখ্যা হওয়া দরকার। চুক্তিটি হয়েছিল যে সিরাম ইনস্টিটিউট এর সাথে যোগাযোগ কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি ওষুধ কোম্পানি করেছিল। যেহেতু আমি এই ওষুধ উৎপাদন এবং বিপণন পেশার সাথে যুক্ত 31 বছর, তার স্বাভাবিক কারণে আমার কিন্তু এই বিষয়গুলো বেশ জানা। অনেক অনেক না বললো বেশ কয়েকটি ওষুধ কোম্পানি সিরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করেছিল তাদের এই টিকাটি বাংলাদেশে আনবার জন্য। কিন্তু তারা তাদের সাথে, যেমন সিরাম ইনস্টিটিউট তাদের কার্যক্রম সেই 60-এর দশকের মাঝামাঝি থেকে শুরু হয়েছে এবং পৃথিবীতে সবচেয়ে বড় উৎপাদনকারী প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠানের সক্ষমতা এত বেশি, সারা পৃথিবীতে তারা প্রতি বছর 133 কোটি ভায়াল তারা উৎপাদন করতে পারে। এবং তারা কিন্তু বেছে নিয়েছে বেক্সিমকো ফার্মাকে, কারণ তাদের সঙ্গে জানা বোঝা এবং তাদের সাথে পরিচিতির ব্যাপ্তিটাও অনেক আগের থেকে, স্বাভাবিক কারণে এটা হয়েছে। সিরাম ইনস্টিটিউটের সঙ্গে যে হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় যুক্ত ছিল, বাংলাদেশে ভারতীয় যে হাইকমিশনার তিনি উপস্থিত ছিলেন এবং বেক্সিমকোর প্রতিনিধি উপস্থিত ছিলেন। এই হচ্ছে মূলত চুক্তি, যে তারা ত্রিপক্ষীয় একটি চুক্তি হয়েছে। চুক্তি। সেই চুক্তিতে সিরাম ইনস্টিটিউট বেক্সিমকো ফার্মাকে 3 কোটি ডোজ টিকা দিবে এবং এই মর্মে কিন্তু চুক্তি হয়েছে। এবং যে ব্যাংক গ্যারান্টি, সেই ব্যাংক গ্যারান্টির বিপরীতে বাংলাদেশ সরকার টাকা পাঠাবে, এবং যখন বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমোদনটি, ডিজিডিএফ থেকে অনুমোদনটি, একেবারে পরিপূর্ণ অনুমোদনটি আসবে, তার যেমন 10 তারিখে অনুমোদনটি পুরোপুরি হয়েছে, এর পরবর্তীতে তারা কিন্তু নির্দিষ্ট সময়সীমা আছে, এর মধ্যে তারা টিকা সরবরাহ করতেই হবে। এর পরবর্তীতে ভারতের স্বাস্থ্য সচিব বিবৃতি দিয়েছেন, ভারতের পররাষ্ট্র সচিব বিবৃতি দিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী নিজের কথা বলেছেন। সার্বিক বিবেচনায় আমার বুদ্ধিতে যেটা দাঁড়ায় যে 28 তারিখ 29 তারিখ জানুয়ারি মাসে যাই বলা হোক না কেন, যেই নির্ধারিত যে সময়সীমা আছে, এই সময়সীমার মধ্যেই আমার ধারণা, যদি অন্য কোনো রকম ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট কিংবা কোনো রকম ঝামেলা না হয়, তাহলে কিন্তু ওই জানুয়ারির শেষের এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু টিকাটি বাংলাদেশে আসবে। এটা হচ্ছে মূল ঘটনা। কিন্তু এই ঘটনা ডালপালা মেরেছে নানান কারণে। কেননা আমরা তো কোনো ক্ষেত্রে কথার বিস্তার ঘটাই বেশি, যে কারণে এই ভ্রান্তির জায়গাটা তৈরি হয়েছে। এই যে বললাম যে ভ্রান্তি বিরাস। অতএব এই টিকারে আরেকটি বিষয়টা উল্লেখ করে রাখি, যেহেতু ডক্টর মুস্তাক হোসেন এবং যিনি অক্সফোর্ড হসপিটাল যিনি কার্যরত আছেন, তিনি খুব ভালো করে এগুলো জানবেন, যে এই যে টিকা উৎপাদন, টিকা সংরক্ষণ, টিকা বিতরণ, এটি একটু করে জটিল কাজ। এবং অক্সফোর্ডের টিকাটার সুবিধা হচ্ছে, কয়েকটি গুণাগুণ আছে, আমি শেষ করছি এই জায়গায়, এটা হচ্ছে দামে তুলনামূলক সস্তা। আচ্ছা, আমি এই জায়গায় শেষ করি। শেষটা হচ্ছে যে, আবার একটা বলে রাখি, ভারত সরকার যেই দামে সিরাম ইনস্টিটিউট থেকে কিনবে, বাংলাদেশের জন্য বেক্সিমকো ফার্মাকে ওখানে ডিস্ট্রিবিউশন হিসেবে আছে, এরা ডিস্ট্রিবিউটর হিসেবে আছে, তাদেরকেও একই দামে দিবে। ওরা যদি $4 ভারত কিনে, তাহলে $4 বাংলাদেশের বেক্সিমকো ফার্মাকে দিবে, মাঝে $1 করে বেক্সিমকো ফার্মা প্রতি ভাইলে তারা কিন্তু ডিস্ট্রিবিউশন চার্জ পাবে। ওরা যদি $3 দেয়, $3 পাবে। ভারতকে যদি $3 দেয়, আবার ভারতকে যদি $2 দেয়, $2 কিন্তু বাংলাদেশের বেক্সিমকো ফার্মা পাবে। এটা হচ্ছে মূলত কিন্তু বেক্সিমকো ফার্মার সাথে এবং আমাদের যে চুক্তিটির কথা আলোচনা হচ্ছে, সেই চুক্তির কিন্তু বিষয়বস্তু। তাহলে সেটা কি G2G-র আওতায় পড়ে কিনা? এখন 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 17 ডিসেম্বর এই টিকা নিয়ে আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে, দেশবাসী সকলে দেখেছে। অতএব এটাকে সরকার টু সরকার বলা, G2 মানে সরকার টু সরকার, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, 2 সরকার প্রধান যেখানে উপস্থিত থাকে, সেখানে আর বিস্তারিত বলবার কিছু থাকে না। অতএব আমি ওই বিশদ ব্যাখ্যা না দিয়ে শুধু এইটুকু বলি যে আমাদের টিকা প্রাপ্তির নিশ্চয়তা, বিশেষ করে সিরাম ইনস্টিটিউট থেকে, যেটা অ্যাস্ট্রাজেনেকা এবং ব্রিটিশ সুইডিশ কোম্পানি এবং অক্সফোর্ডের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটি আমরা জানুয়ারির শেষ সপ্তাহে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পাবো। এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনি বলছেন যে ব্যক্তিগত অভিমত থেকে আপনি পেতে যাচ্ছে বাংলাদেশ। আমি চলে যেতে চাই
ডক্টর মুশতাক হোসেনের কাছে যে আমরা শুনছিলাম সুভাষ সিংহ রায় বলছিলেন যে তিনি আশাবাদী এ মাসের শেষের দিকে পেতে যাচ্ছে। আপনার কাছ থেকে জানতে চাইবো আপনি সম্ভাবনা দেখছেন কতটুকু? দেখুন, এটা নিয়ে এত আলোচনা হচ্ছে, এটা তো মানুষের আগ্রহ, খুবই ভালো কথা। আমরা নিশ্চয়ই যে চুক্তি হয়েছে চুক্তির সময় মতো পাবো, কিন্তু ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে আরো অনেক দেশের চুক্তি হয়েছে, কিন্তু বাংলাদেশ, নেপাল, ভুটান, ভারত ভৌগোলিকভাবে এত কাছাকাছি, কোনো একটি দেশে যদি সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে আরেকটি দেশে তার প্রভাব পড়বেই। কাজে এই সামগ্রিক বিষয়টি লক্ষ্য রেখেই আমরা যারা আনতে চাচ্ছি আমরাও সেটি লক্ষ্য রাখছি, এবং যারা আমাদেরকে এটা সরবরাহ করবেন তারাও সেটা করছেন। এই ক্ষেত্রে আমার মনে হয় না যে খুব বেশি একটা গোলযোগ হবে, এবং এটাও ঠিক যে সিরাম ইনস্টিটিউট থেকে আমরা আমাদের দেশের চাহিদার সব পাবো না। সেক্ষেত্রে আমাদের অন্যান্য সূত্র থেকেও যোগাযোগ হচ্ছে, এবং যারা তৈরি করেছেন তারাও, তাদের প্রতিনিধিরা বাংলাদেশে আছে, তারা প্রথম থেকে যোগাযোগ করছে। কোনো কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি দিল্লিতে আছে যারা বাংলাদেশের সাথেও তাদের সেই বিজনেস তারা যোগাযোগ রাখে। আমার মনে হয় আমাদের এখন এই টিকাটা বিতরণ করা এবং সবাই যেন যাদের অগ্রাধিকার করা আছে তারা যেন পেতে পারে সেই বিষয়ে মনোযোগ কেন্দ্রীভূত করা উচিত। কারণ এই টিকাটার উপরে যদি আমরা অনাবশ্যক চাপ সৃষ্টি করি, তাড়াহুড়ো করতে যাই, আমাদের বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি বা অন্যান্য পদ্ধতিগুলো ভুল হয়ে যেতে পারে। আমাদেরকে সমস্ত পদ্ধতি, সমস্ত কিছু ঠিক করেই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃপক্ষ, আমাদের যারা চিকিৎসক, যারা টিকা দেবেন, তারা সেটি করা দরকার। একটু তাড়াহুড়া করতে গিয়ে যদি আমরা কোনো পদ্ধতিকে বাইপাস করি, কোনো কিছু এড়িয়ে যাই, জনগণের ভেতরে যদি একবার সন্দেহ জাগে যেটা যথেষ্টভাবে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, তাহলে যদি একবার তারা রিফিউজ করে, আমাদের বাংলাদেশে কিন্তু টিকা গ্রহণের একটা ভালো ইতিহাস আছে, আমরা টিকা গ্রহণকারী জাতি, সেখানে কিন্তু আমাদের অন্যান্য টিকার ক্ষেত্রেও কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে। আমার মনে হয় যথেষ্ট আলোচনা হয়েছে, টিকা আসছে এটা আমরা নিশ্চিত, টিকা সময় মতো আসবে। হয়তো যেই পরিমাণ টিকা যেই সময় আসার কথা তার হেরফের হতে পারে, কারণ তাদের উৎপাদন ক্ষমতার উপর নির্ভর করে সেটা, এবং অন্যান্য দেশের সঙ্গেও সেই চুক্তিটা আছে। সিরাম ইনস্টিটিউট হচ্ছে বিশ্বব্যাপী 5-7টা ইনস্টিটিউট আছে যাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্ব বাণিজ্য সংস্থা আমাদের মতো উন্নয়নশীল দেশে নামমাত্র মূল্যে বা সস্তা মূল্যে ঔষধ এবং টিকা সরবরাহ করবার জন্য তারা অনুমতি দিয়েছে, তারা সহযোগিতা করে। এদেরকে কোনো মেধাসত্ত্ব জন্য যে বাবদ রয়্যালটি, সেই টাকাটা দিতে হয় না। এটা তারা HIV এর ঔষধও কিন্তু এই সিরাম ইনস্টিটিউট তৈরি করে আফ্রিকা, এশিয়াতে তারা বিতরণ করে। এমনকি ব্রাজিলের সরকারও সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছে, তারা এখান থেকে কম মূল্যে বা নামমাত্র মূল্যে টিকাটি পাবে। এক্ষেত্রে আমাদের মনে হয় এই বিষয়টা নিয়ে আমাদের খুব বেশি অস্থির হওয়া বা খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আমাদের টিকা বিতরণ এবং তাদের পাওয়া উচিত সেই বিষয়ে, সাংগঠনিক বিষয়গুলোতে আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত। জি, সেই বিষয়ে নিশ্চয়ই আমরা আসবো। ধন্যবাদ ডক্টর মুশতাক হোসেন। চলে যেতে চাই ডক্টর শাকিল ফরিদের কাছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে যুক্তরাজ্যে বিভিন্ন জায়গায় টিকা প্রয়োগ শুরু হয়ে গেছে, ভ্যাকসিন প্রয়োগ আমরা দেখেছি। রানী দ্বিতীয় এলিজাবেথও টিকা গ্রহণ করেছেন। তো এই বিষয়ে আপনি কি বলবেন যে সেখানকার পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ইংল্যান্ডে আপনারা যদি দেখেন 2nd of December আমাদের প্রথম ফাইজারের টিকাটা অ্যাপ্রুভাল হয়, এবং রিসেন্টলি 1 সপ্তাহ আগে অক্সফোর্ডেরটা অ্যাপ্রুভড হয়। তো আমরা যেটা দেখেছি যে ফাইজারটা এবং মডার্নাটা খুব ডিফিকাল্ট কোল্ড চেইন মেইনটেইন করা। ইংল্যান্ডে আপনি জানেন অনেক ধরনের রিসোর্স আছে, তারপরও কিন্তু দেখা গিয়েছে যে অনেক জায়গাতেই একবার বক্স খুলে ফেলার পরে একটা বক্সের 975টা ভায়াল থাকে, দেখা গিয়েছে যে অনেক প্রবলেম হচ্ছে ভ্যাকসিনগুলো বিতরণে। অক্সফোর্ডের এর জন্য ভালো জিনিস যেটা, অক্সফোর্ডের ভ্যাকসিনটাতে এই ধরনের কোন কোল্ড চেইন মেইনটেইন করতে হয় না, নর্মাল ফ্রিজে রাখা যায়, লজিস্টিকলি এটা খুব ইজি। তো আমরা যদি ইংল্যান্ডের ডেটাটা দেখি, প্রথম 1 মাসে যেভাবে ফাইজার ভ্যাকসিন দিয়ে মানুষকে ভ্যাকসিনেশন করা হয়েছে, গত 8-10 দিনে কিন্তু অক্সফোর্ডের ভ্যাকসিনটা শুরু করার পরে জিনিসটা অনেক অ্যাক্সেলারেটেড হয়ে গিয়েছে। কেননা
অক্সফোর্ডের ভ্যাকসিনটা জিপি সার্জারির মাধ্যমেও দেওয়া যাচ্ছে, হসপিটালের মাধ্যমেও দেওয়া যাচ্ছে এবং ভ্যাকসিনেশন সেন্টারের মাধ্যমেও দেওয়া যাচ্ছে, ওয়ারেস ফাইজারের এটা সম্ভব না। এখন আমি জাস্ট এখানে একটা জিনিস হাইলাইট করব যে আমার আগে দুজন বক্তা যেটা বলেছে সিরাম ইনস্টিটিউট নিয়ে, আমার মনে হয় আমাদের দেশে অনেক অ্যাংজাইটি কাজ করছে যে ভ্যাকসিনগুলো কি আসবে না নাকি। আমার মনে হয় এটা নিয়ে ভয়ের কিছু নাই। হোপফুলি একটা যেহেতু চুক্তি হয়েছে, ভ্যাকসিনটা আসবে। ডক্টর মোস্তাক হোসেন একটু আগে যেটা বললেন যে আমাদের লজিস্টিক্সটার উপরে বেশি কনসেন্ট্রেট করা উচিত, যে ভ্যাকসিনগুলো আসলে এটা কিভাবে বিতরণ করা হবে। এবং বাংলাদেশের ভালো জিনিস হচ্ছে যে ভ্যাকসিন কিন্তু বিতরণের একটা ভালো ইতিহাস আছে, আমাদের একটা সলিড বেজ আছে। আমি যতদূর জানি প্রায় 10,000 সেন্টারকে অলরেডি ডেজিগনেটেড সেন্টার করা হয়েছে ভ্যাকসিনেশনের জন্য। আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমি বলতে চাই যে যেই পরিমাণ ভ্যাকসিনই আসুক না কেন, সেটাকে আপনাকে দুই দিয়ে ডিভাইড করতে হবে, 2 ভাগে ভাগ করতে হবে। যেহেতু আমরা জানি যে ভ্যাকসিনের 2টা ডোজ লাগে। এখন আমরা আশাবাদী যে এই মাসের শেষে জনসন এন্ড জনসনের ভ্যাকসিনটাও অ্যাভেলেবল হবে এবং হোপফুলি ফেব্রুয়ারি মাস থেকে ইউকে তে হয়তো এটা দেওয়া হতে পারে। আমি এর সাথে একটু যোগ করতে চাইবো যে ফেব্রুয়ারিতে দেশে ফাইজারের টিকার পাওয়ার সুযোগ রয়েছে। বৈশ্বিক উদ্যোগে দেখা গেছে যে আমরা জানতে পেরেছি কোভ্যাক্স থেকে ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশে করোনার টিকা পাওয়ার সুযোগ রয়েছে। এটি 18 জানুয়ারির মধ্যে জানাতে বলা হয়েছে যে বাংলাদেশ ফাইজার বায়োএনটেকের এই টিকা নিতে চায় কিনা। সে ব্যাপারে কি উদ্যোগ নেওয়া হয়েছে, এই বিষয়টি জানতে চাইবো আপনার কাছ থেকে। আচ্ছা, আমি তো বাংলাদেশের ডক্টর মোস্তাক, আমি আপনার কাছে জানতে চাইবো এই প্রসঙ্গে। আমরা মানে কোভ্যাক্সের মাধ্যমে যে টিকাই আসুক না কেন আমরা গ্রহণ করব এবং এটা সরকারের সাথে সরাসরি সংযোগের মধ্যে আনা হচ্ছে। এখন দেখার বিষয় যে আমরা ফাইজারের টিকা রাখবার জন্য যে অতি শীতল তাপমাত্রার যে আমাদের ধারণ ক্ষমতা সেটি কত লিটারের রয়েছে, সে বিষয়ে আমরা একটা প্রাথমিক অনুমান করেছি যখন ন্যাশনাল ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যান করা হয়েছে। সেটিকে কিভাবে বাড়ানো যায় এবং এক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন হবে, কারণ তারা যদি স্বাস্থ্যকর্মীদের জন্য টিকাটা দিয়ে থাকেন সেটিও কিন্তু আমাদেরকে মানে এটা সংরক্ষণ করার মতো যথেষ্ট আমাদের শীতল সেই রেফ্রিজারেটর নেই। সেটা নিশ্চিত করে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে রিপোর্ট করব যে আমরা যদি পালাক্রমে দেওয়া হয় তাহলে এক একটা শিফট এক একটা পালায় আমরা কত ভ্যাকসিন সংগ্রহ করতে পারবো সেই হিসাব নিকাশ চলছে। এই ভ্যাকসিন গ্রহণ করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, এটি আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে যে প্রথম থেকে যেই ভ্যাকসিনে আসুক আমাদের যে অগ্রাধিকার দেওয়া আছে সেই অগ্রাধিকার তালিকা অনুযায়ী দেওয়া হবে। আমাদের সেই প্রস্তুতি আছে। এখন লজিস্টিক্সের জন্য যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করবার জন্য আমাদের বিভিন্ন কর্মকর্তারা এই গভীর রাতেও তারা মিটিং করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য যারা বিশেষজ্ঞ আছেন তাদের সাথে। জি, ধন্যবাদ। লজিস্টিক সাপোর্ট নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। জি জি, ফাইজার এখানে দুজন বিশিষ্ট বিদগ্ধজন আছেন, আমি একটু বলি। ফাইজারের টিকার জটিলতা কিন্তু ব্রিটেনেও কিন্তু দেখা দিয়েছে, যুক্তরাষ্ট্রেও দেখা দিয়েছে কারণে এটা যেহেতু থ্রোয়িং করতে হয় এবং সাব জিরো থেকে আপনার ফ্রিজ টিকাকে থ্রোয়িং করার জন্য যে প্রোটোকল ফলো করতে হয় সেটা কিন্তু বেশ জটিল একটি প্রক্রিয়া। আর আপনি ভালো করে জানেন, ভায়ালের থেকে 0.3 মিলিমিটার যে আপনার ভ্যাকসিনটি নিতে হবে এবং তার সাথে যে নর্মাল স্যালাইন 0.9 যে নর্মাল স্যালাইন যে ইঞ্জেকশনের মতন পুশ করতে হবে, এটা অনেক ক্ষেত্রে গ্রেট ব্রিটেনেও এমন অবস্থা হয়েছে, তারা কিন্তু ভায়ালে না মিশিয়ে ইঞ্জেকশনে মিশিয়ে দিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশকে সক্ষম কিনা এই প্রক্রিয়ার সাথে জটিল। আমি বলছি এটার জন্য খুব প্রশিক্ষণ দরকার, ডক্টর মুস্তাক হোসেন যেটা বললেন। এবং ফাইজারের টিকার কিন্তু এই জটিলতা কিন্তু রয়ে গেছে, সেটার জন্য আমাদের একটা বড় একটা প্রশিক্ষণ দরকার। যে 94 পৃষ্ঠা কর্মপরিকল্পনা ডক্টর মুস্তাক হোসেনরা সবাই মিলে করেছেন, সেটার ভিতরে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কিন্তু বেশ, যেমন ওখানে কিন্তু ওই টেম্পারেচার যে ব্যবস্থাপনা এটা কিন্তু বেশ তাপমাত্রার ব্যবস্থাপনা বেশ জটিল এবং কোনো ক্ষেত্রে আপনার পাওয়া যাচ্ছিল না বলে, ওরকম ফ্রিজ পাওয়া যাচ্ছিল না বলে তারা ড্রাই আইস ব্যবহার করেছে, কিন্তু ড্রাই আইস আবার কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেরিয়ে আসে। এটা কিন্তু যারা স্বাস্থ্যকর্মী তাদের কিন্তু আবার ঝুঁকিতে ফেলে দিয়েছে।
অনেকগুলো জটিলতা কিন্তু ফাইজারের টিকার মধ্যে কিন্তু রয়ে গেছে। এটা সেক্ষেত্রে বাংলাদেশ সক্ষম কিনা এই লজিস্টিক হ্যাঁ, এটা সাপোর্ট দিতে, প্রশিক্ষণের প্রয়োজন, এই সেটাই। প্রশ্ন নিয়ে আমরা ফিরবো আবারও। মোস্তফা ডোর মুক্ত মঞ্চ অনুষ্ঠানে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, ফিরে যাচ্ছি, চলে আসবে একটু পরে। আপনারা দেখছেন মোস্তফা ডোর মুক্ত মঞ্চ অনুষ্ঠান। আমরা কথা বলছি কোন উৎস থেকে মিলবে টিকা এবং পরবর্তীতে আসার পরে কিভাবে সংরক্ষণ করা হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের সাথে যুক্ত আছেন অনলাইনে ডক্টর মুশতাক হোসেন, উপদেষ্টা ADCR, এবং ডক্টর শাকিল ফরিদ রয়েছেন ইউকে থেকে, এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুভাষ সিংহ রায়। বিরতির আগে কথা বলছিলাম লজিস্টিক সাপোর্ট নিয়ে। ভ্যাকসিন যদি আসার পরবর্তীতে লজিস্টিক সাপোর্টের জন্য আমাদের যে প্রস্তুতি দরকার সেটি কিভাবে সম্পন্ন হতে পারে বলে আপনার মনে হয়? এই কাজটা অনেক আগের থেকে শুরু করেছেন। 94 পৃষ্ঠার যেটা মহাপরিকল্পনার কথা বলছি, সেটা কাজ শুরু হয়েছে। এখন খুব দক্ষতার সাথে কাজগুলো করতে হবে, কেননা আমাদের করোনাকালীন সময়ে যদিও ব্লুমবার্গ আমাদের বলে দিয়েছে যে আমরা করোনা যে সহনশীল দেশের র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিং নিয়ে আমরা বিশ্বের 20টি দেশের মধ্যে অবস্থান করছি এবং দক্ষিণ এশিয়ার আমাদের অবস্থান শীর্ষে। তারপরেও আমাদের কিন্তু মানুষের মনে অনেক রকম দ্বিধা দ্বন্দ্ব আছে, কেননা প্রথম দিকে আমরা অনেক কিছু বুঝি নাই, অনেক কিছু না বুঝে কিছু করেছি, হইচই হয়েছে, নানান রকম কথা হয়েছে, সেটা আমরা যেতে চাই না। যে কারণে অনেক রকম পরিকল্পনা করে কিন্তু এবার এগোনো হচ্ছে। সেই পরিকল্পনা যাতে ঠিক মতো হয় এবং মানুষের মনে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব, যেটা ডাক্তার মুশতাক হোসেন বললেন, কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব তৈরি না হয়, এই ব্যাপারে কিন্তু পরিকল্পনা এবং বাস্তবে সেটার চিত্র কি আমরা দেখব কিভাবে, মানে বাস্তবায়ন কিভাবে সম্ভব হবে এই বিষয়ে কি না, বাস্তবায়ন তো কোনো ট্রেনিং কি প্রয়োজন কিনা? কারণ আমাদেরকে ভলান্টিয়ার ট্রেনিং এর কাজ চলছে, সেটা চলছে, কারণ আমাদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির একটা দক্ষতা কিন্তু বাংলাদেশে আছে। আপনি জানেন 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভ্যাকসিন হিরো উপাধি পেয়েছিলেন জাতিসংঘের একটি সংস্থার থেকে। অর্থাৎ আমাদের কিন্তু এই অগ্রগতির জায়গাটি আছে। কিন্তু যদিও আমি মনে করি যে শিশুদের টিকা দেওয়া আর এই ক্ষেত্রে টিকা দেওয়ার মধ্যে একটু পার্থক্যের জায়গাটি আছে। সেইটা কিভাবে অ্যাডজাস্ট করা যায় এবং আরও দক্ষ জনবল কীভাবে তৈরি করা যায়, এইটা কিন্তু খুব নজরে রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একনেকের বৈঠকের পরে বলেছেন যে টিকা কেনা নিয়ে 9/6 হচ্ছে কিনা তিনি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করবেন। অর্থাৎ সেই ব্যাপারগুলো মাথায় রেখে আমাদের কিন্তু কাজগুলো করতে হবে। আমাদের, আপনি বললেন যদি টিকা আসে, টিকা না আসার কোনো কারণ নেই। এবং আপনি জানেন সৌদি আরব, তুরস্ক সহ যেভাবে চুক্তি করেছে সিরাম ইনস্টিটিউট মরক্কোর সাথে, সেভাবে কিন্তু আমাদের দেশে কিন্তু চুক্তি হয়েছে। এবং সিরাম ইনস্টিটিউটের কনভেনশন হচ্ছে যে কোনো একটি ওষুধ কোম্পানি থাকতে হয় এই মাঝখানে ডিস্ট্রিবিউটর হিসেবে। সেই কাজটি কিন্তু বেক্সিমকো ফার্মা করেছে। আমাদের এখানে অনেকে প্রশ্ন করতে পারে, কারণ আমাদের কিন্তু সরকারি ওষুধ যে প্রতিষ্ঠান রয়েছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারা থাকলো না কেন? পৃথিবীতে একটি মাত্র জায়গায় কিন্তু সিরাম ইনস্টিটিউট যে কাজ করেছে সেখানে সরকারি ওষুধ উৎপাদন প্রতিষ্ঠান ছিল। অর্থাৎ সবগুলো কিন্তু এভাবে চলছে এবং সিরাম ইনস্টিটিউটের চাপ রয়েছে, যে কারণে কিন্তু তারা এই চাপের কারণে এবং সরকারের সাথে তাদেরও কিন্তু বোঝাপড়ার ব্যাপার আছে, ভারত সরকারের সাথে। এই সবগুলো মিলে কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে। তা না হলে কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো জায়গা তৈরি হবে। সেক্ষেত্রে একটি প্রতিষ্ঠানকে সাথে নিয়ে কাজ করাটা কতটুকু যুক্তি? আমি আপনার সামনে টিকার কতটা টিকা আছে, মডার্না, ফাইজার বায়োনটেক, এই তো সিনোভ্যাক, সিনোফার্ম, আর নোভোভ্যাক্সটা এখনো কিন্তু ট্রায়াল পর্যায়ে আছে। জনসন এন্ড জনসনের কথা শাকিল ফরিদ বললেন, আমরাও জানি এটা কিন্তু একেবারে শেষের দিকে প্রক্রিয়াটি। অর্থাৎ তাদের টিকা একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে যে সে টিকাটি সিঙ্গেল ডোজে হবে, মানে এটা একটা ডাবল ডোজ, ওটা হবে সিঙ্গেল ডোজ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে জনসন এন্ড জনসন যে টিকাটি আনবে, সেই টিকাটি তারা পুরোটাই, যতদূর আমি রাত পর্যন্ত সংবাদ জানি, তারা পুরো টিকাটাই কিন্তু 5 কোটি ডোজ কোভ্যাক্সকে দিয়ে দেবে। অতএব তারা কিন্তু ওই ব্যবসায়িক স্বার্থ নিয়ে এগোচ্ছে না। আবার আপনারা জানেন তো ফাইজার এই যে বায়োনটেকের কথা বলছি, আবার মডার্নার কথা বলছি, এখানে কিন্তু অনেক রকম বাণিজ্যর ব্যাপার রয়েছে, বাণিজ্য থাকবেই, সেটা নিয়ে আমি আলোচনা করছি না, আমি আলোচনা তুলে রাখলাম। আমাদের এখন দক্ষতার সাথে
আমাদের পরিকল্পনার জায়গাটি বাস্তবায়নের জায়গায় এগোতে হবে। ধন্যবাদ সুভাষ সিংহ রায়। আমি চলে যেতে চাই ডক্টর মুশতাক হোসেনের কাছে। এই দক্ষতার জায়গাটি আমরা কিভাবে নিশ্চিত করতে পারি? কারণ আসার পরে সংরক্ষণ প্রক্রিয়ার জন্য আমরা প্রস্তুত কিনা, আদৌ প্রস্তুত কিনা, সে বিষয়টি আপনি কিভাবে দেখছেন? কারণ আমাদের প্রচুর ভলেন্টিয়ার দরকার। যদি আমরা ভ্যাকসিনাইজেশন করতে যাই সেক্ষেত্রে অনেক বেশি মানুষকে ভ্যাকসিনাইজেশন করতে হবে, প্রায়োরিটির বিষয় আছে। কি বলবেন এই প্রসঙ্গে? 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা সাধারণ ফ্রিজের, সেই 50 লক্ষ যদি প্রতি মাসে আসে, সেটার প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। এখানে সরকারি প্রতিষ্ঠান প্রতিটি জেলায় না হলেও অধিকাংশ জেলায় সে গুদাম রয়েছে। ঢাকা শহরে একটা বিশাল গুদাম রয়েছে, আমাদের বিমানবন্দরে একটা বিশাল গুদাম রয়েছে। কোনো কোনো জায়গায় ভাড়া নিতে হবে কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছ থেকে, যেটি আমাদের এখন হাম এবং রুবেলার ভ্যাকসিনেশন প্রায় শেষ। সেই একেবারে আমাদের সেই টাটকা অভিজ্ঞতারা আছে যারা মাঠ করবে। তবে প্রথম পর্যায়ের টিকা কিন্তু হাসপাতালের বাইরে দেওয়া হবে না। জেলা হাসপাতাল, উপজেলা হেলথ কমপ্লেক্স এবং বড় বড় মেডিকেল কলেজ হাসপাতাল এবং বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি বড় বড় হাসপাতালে যারা সবসময় রোগীদেরকে ইনজেকশন দিয়ে থাকেন, সেই নার্স, টেকনোলজিস্ট এবং যারা পরিবার পরিকল্পনা কর্মী আছেন জেলা উপজেলা পর্যায়ে, তারা সেটি দেবেন। এবং সেখানেও পালাক্রমে শিফটিং ডিউটি করে এক একটি দল, তারা প্রতিদিন 100 থেকে 200 জন টিকা বা তারও হয়তো পরবর্তী পর্যায়ে আরো বেশি টিকা দিতে পারবেন। এবং সেখানে ভলান্টিয়ার প্রয়োজন হবে। স্থানীয় যে জনপ্রতিনিধিরা আছেন এবং বিভিন্ন বেসরকারি সংস্থা যারা কাজ করছেন স্বাস্থ্য বিভাগের সাথে এবং সাধারণ প্রশাসন, তারা মিলে কিন্তু এই স্থানীয় জনগণকে টিকা কেন্দ্রে নিয়ে আসা এবং টিকা নেওয়ার পরে অন্ততপক্ষে আধা ঘন্টা বা 15 মিনিট তাকে সেখানে অবস্থান করতে হবে, তাদের দেখভাল করা। কারণ যে কোনো টিকাতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, ব্যথা হওয়া, সেই জায়গাটায় জ্বর আসা, কিংবা হঠাৎ করে কেউ অজ্ঞান হয়ে যেতে পারে, কারণ অনেকে রক্ত দেখলে অজ্ঞান হয়ে যেতে পারে ইনজেকশন দিলে। এগুলো কিন্তু টিকার সাধারণ কতগুলো পার্শ্ব প্রতিক্রিয়া। তবে এখন পর্যন্ত সারা বিশ্বের কোথাও করোনা টিকা নিয়ে কোনো বিশেষ ধরনের অসুস্থতা কোথাও হয়নি। এগুলো একেবারে পুরোপুরি নিরাপদ এবং যে কার্যকারিতা দেখছি আমরা। তবে টিকার কতগুলো সাধারণ যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেগুলো দেখবার জন্য আমাদের অবশ্যই ভলান্টিয়ার প্রয়োজন হবে এবং চিকিৎসকদেরকে দায়িত্ব দেওয়া থাকবে। যেহেতু হাসপাতালে টিকাটা দেওয়া হবে, কাজে হাসপাতালের গোটা ব্যবস্থাটাই যারা টিকা নিতে আসবেন তাদের সাথে থাকবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এর পরবর্তী পর্যায়ে হয়তো আমরা কমিউনিটিতে যেভাবে শিশুদের টিকা দেওয়া হয়, যারা ইউজুয়ালি ভ্যাকসিনেট করেন, ভ্যাকসিনেটর এবং তাদের সঙ্গে ভলান্টিয়ার 6 জনের একটা দল থাকে, 2 জন ভ্যাকসিনেটর, 4 জন হচ্ছে স্বেচ্ছাসেবক, সেটি পরে করা হবে। প্রথম পর্যায়ে একমাত্র স্বাস্থ্য প্রতিষ্ঠানে শিক্ষা এই টিকাটা দেওয়া হবে, তারপরে সেটা ইউনিয়ন পর্যায়ে, কমিউনিটি লিগে, এইভাবে ধীরে ধীরে বিস্তৃত হবে। জি, ধন্যবাদ। আমি 469 জনকে টিকাদানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে পর্যন্ত। এই পর্যায়ে চলে যেতে চাই জি ডক্টর শাকিল ফরিদের কাছে। আপনি অবশ্যই যোগ করবেন সেই সাথে আরেকটি বিষয় জানতে চাইবো যে আপনি ইউকেতে এখন কিভাবে সবাইকে ভলান্টিয়ারিং করা হচ্ছে ভ্যাকসিন প্রদান বিষয়টি যদি আমাদেরকে জানান, বাংলাদেশ হয়তো বা সেখান থেকে হয়তো কিছু জানতে পারবে, অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে। এবং রানী কোন টিকাটি গ্রহণ করলেন? ধন্যবাদ। আমি প্রথমেই শাকিল ভাই, রানী কোন টিকাটি গ্রহণ করেছেন? আমি এখনো গ্রহণ করিনি। রানী দ্বিতীয় এলিজাবেথ কোন টিকাটি গ্রহণ করেছেন? এটা ডিটেইলস কিছু বলেনি, আমরা ঠিক জানি না। তাই আমরা খবরে দেখেছি যে জাস্ট টিকা গ্রহণ করেছে, এর থেকে বেশি কিছু বলা হয়নি। তো আমি যদি আপনাদেরকে কয়েকটা জিনিস একটু বলি যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যেটা বললেন, দেখা গিয়েছে যদি 10 লক্ষ লোককে টিকা দেওয়া হয়, তার মধ্যে 10 থেকে 11 জনের একটা সিরিয়াস সাইড এফেক্ট হতে পারে, যেটা আমরা বলি যে অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন। এটা একটা জিনিস। সো ফার্স্ট কথা হচ্ছে যে টিকাটা খুবই সেফ, কিন্তু খুব স্মল পার্সেন্টেজ একটা পেশেন্টের কিন্তু প্রবলেম হতে পারে। এখন কি ধরনের প্রবলেম হতে পারে? অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন কিন্তু কোয়াইট লাইফ থ্রেটনিং একটা কন্ডিশন। এর জন্য এগুলি হাসপাতাল সেটিংসে দেওয়া ভালো। এবং দেখা গিয়েছে যে প্রথম 15 থেকে 20 মিনিটের মধ্যে হয় কিন্তু যাদের এই রিঅ্যাকশনটা হওয়ার, এবং এই রিঅ্যাকশনটা হওয়ার ইনসিডেন্স হাই যাদের আগে কোনো রিঅ্যাকশন হয়েছে, কোনো সিভিয়ার রিঅ্যাকশন কোনো কিছুতে, তাদের বেশি হওয়ার টেন্ডেন্সি থাকে। এটা আমি ফাইজার ভ্যাকসিনের কথা বলছি। অক্সফোর্ডেরটাতে খুব বেশি এরকম এখনো আমরা রিপোর্ট পাইনি। এটা মাত্র 1 সপ্তাহ হয়েছে চালু করা হয়েছে এই ভ্যাকসিনটা। আমার আগের বক্তারাও যা বললেন
অল্প পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেটা আপনার আর্মে ব্যথা হতে পারে, একটু জ্বর জ্বর ভাবতে থাকতে পারে, একটু উইকনেস থাকতে পারে, একটু শরীর খারাপ লাগতে পারে। এটা ফাইজারের ভ্যাকসিনে অ্যারাউন্ড 10-15% ইনসিডেন্স, 100 জনকে দিলে 10-15 জনের। মডার্নাতে অ্যারাউন্ড 20-25 জনের এসব মাইল্ড ইলনেস হয়, কিন্তু এটা খুব সেফ এই দুটো ভ্যাকসিনই। এখন আপনি সেকেন্ড প্রশ্ন যেটা করলেন যে লজিস্টিক্স আমরা এখানে কিভাবে করছি ইউকেতে, এখানে আপনি যদি লজিস্টিক্স চিন্তা করেন, একটা ডেলিভারি লোকেশনে ভ্যাকসিনের দুটো জিনিস ইনভলভ। একটা হচ্ছে ভ্যাকসিনটা কারো আর্মে দেওয়া, আরেকটা জিনিস হচ্ছে ভ্যাকসিনের সার্বিক তত্ত্বাবধানটা করা, যে এটা কোল্ড চেইন মেইনটেইন হচ্ছে নাকি, এটাকে ভায়াল থেকে বের করা ঠিক মতো হচ্ছে নাকি, কোন অ্যাঙ্গেলে বের করা হচ্ছে, কতটুকু নেওয়া হচ্ছে। তো এখানে যেটা করা হয়েছে যে এই কাজটা স্পেশালিস্ট কাজ, যেটা যে কোল্ড চেইন মেইনটেইন করাটা, লজিস্টিক কাজটা, সেটা কিন্তু খুব এক্সপার্টরা করছে। কিন্তু অ্যাকচুয়াল ভ্যাকসিনটা ইনজেক্ট করাটা কিন্তু খুব ইজি। যারা আমাদের দেশে ইনসুলিন ইনজেকশন নেয়, তারা যেভাবে ইনসুলিন ইনজেকশন নেয়, ভ্যাকসিন ইনজেকশন দেওয়াটাও কিন্তু সেরকম। কাজেই এটা যে কেউ করতে পারে, এটা একটা মেডিকেল স্টুডেন্ট করতে পারে, এটা একটা হেলথ কেয়ার ওয়ার্কার করতে পারে। কাজেই এই জিনিসটা নিয়ে কোনো প্রবলেম নাই। সো এখন আমি যেটা বলতে চাই যে হ্যাঁ, আমরা ইংল্যান্ডে ভ্যাকসিন দিচ্ছি, আমরা এগিয়ে আছি এই জিনিসটাতে, কিন্তু বাংলাদেশের ভ্যাকসিনেশন প্রোগ্রাম ইংল্যান্ডের থেকে অনেক বেশি ডেভেলপ। বাংলাদেশে যেভাবে গ্রামে গঞ্জে সব জায়গায় বাচ্চাদের টিকা দেওয়ার প্রোগ্রাম আছে, এটা একটা ইউনিক প্রোগ্রাম। ইংল্যান্ডে কিন্তু এভাবে কখনো হয় না। কাজেই আমার মনে হয় বাংলাদেশে এই প্রবলেমটা হবে না, যদি লজিস্টিক জিনিসটা তারা মেইনটেইন করতে পারে, কোল্ড চেইন গুলো মেইনটেইন করতে পারে। কারণ অক্সফোর্ডের ভ্যাকসিন অ্যাটলিস্ট ফ্রিজে রাখতে হবে, নর্মাল ফ্রিজে রাখতে হবে। এটা যদিও আপনার -70 -80 ডিগ্রিতে রাখতে হবে না। সেকেন্ড জিনিস যেটা করতে হবে, প্রায়োরিটাইজেশন করা হয়েছে। আমি একটা লিস্ট দেখেছি বাংলাদেশে যে হেলথ কেয়ার ওয়ার্কারদেরকে আগে দিবে, তারপর তাদেরকে দিবে। এটা খুবই ভালো জিনিস, এটা খুবই রিজনেবল একটা জিনিস। কিন্তু আমি একটা জিনিসই জাস্ট এখানে অ্যাড করব, যে যাদের রিসেন্ট করোনা হয়েছে তাদের ভ্যাকসিনেশনটা একটু ডিলে করা যায়। আচ্ছা, তাদের ভ্যাকসিনেশনটা যদি একটু ডিলে করেন তাহলে দুটা লাভ। এক নাম্বার লাভ হচ্ছে, যাদের রিসেন্ট করোনা হয়েছে তাদেরকে যদি আপনি ভ্যাকসিন দেন, তাদের কিন্তু রিঅ্যাকশনের চান্সটা খুব হাই থাকে প্রথম কয়েক সপ্তাহের মধ্যে। যেমন আমার করোনা হয়েছে 3 সপ্তাহ আগে, আমাকে বলা হয়েছে হসপিটাল থেকে 4 সপ্তাহের মধ্যে কোনো ভ্যাকসিন না নিতে। আমেরিকাতে আমার কলিগ যাদের হয়েছে তাদেরকে বলা হয়েছে 3 মাসের মধ্যে কোনো ভ্যাকসিন না নিতে, কারণ আমি যদি ভ্যাকসিন নেই এর মধ্যে আমার রিঅ্যাকশন হওয়ার চান্সটা বেশি। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, ভ্যাকসিনের সাপ্লাই কিন্তু খুব লিমিটেড। আপনি যদি এখন 10টা ভ্যাকসিন থাকে, 100 জন লোককে দিতে হবে, আপনার প্রায়োরিটাইজ করতে হবে কার বেশি দরকার। আমরা হিস্টোরিক্যালি যেটা দেখেছি করোনার ক্ষেত্রে, যে যাদের করোনা হয় প্রথম 3 মাসের মধ্যে কিন্তু তাদের খুব ভালো প্রোটেকশন থাকে রিইনফেকশন হওয়ার প্রতি, এবং আপ টু 6 মান্থস কিন্তু একটা ভালো মোটামুটি একটা রিজনেবল প্রোটেকশন থাকে। তো আমার অ্যাডভাইস ওটাই হবে যে বাংলাদেশে যেহেতু কম সাপ্লাই আসছে, বাংলাদেশে এটাকে রেশনালাইজ করতে হবে। যাদের রিসেন্টলি করোনা হয়েছে উইদিন 2 to 3 মান্থস, মেবি তাদেরকে সেকেন্ড পর্যায়ে ভ্যাকসিনটা দিতে হবে, প্রথম পর্যায়ে না দিয়ে। আমরা ইংল্যান্ড এটা করছি, আমেরিকা তো এটা করছে, এবং বিশ্বের বিভিন্ন দেশে অনেক কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ দুটি তথ্য পেলাম আমরা, যে যারা রিসেন্টলি করোনা হয়েছে, এফেক্টেড হয়েছে, তাদেরকে কিছুদিন পরে হয়তো ডিলে করা যায় ভ্যাকসিনাইজেশনের বিষয়টি। এ পর্যায়ে আমাদের এখানে একজন সংসদ সদস্য, তিনি কিন্তু 3বার কিন্তু করোনা আক্রান্ত হয়েছিল, এবং অল্প সময়ের গ্যাপ দিয়ে। নগর একজন সংসদ সদস্য, এবং তার বডিতে কত অ্যান্টিবডি ডেভেলপ করছে। এই পর্যায়ে আমি একটু যোগ করতে চাই যে অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা থাকতে পারে 1 বছর, এই বিষয়টি এসেছে। তার মানে ভ্যাকসিনে তো লিমিটেশন আছে, প্রতিরোধ ক্ষমতারও একটি বিষয় আছে। এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরতে হচ্ছে আমাদেরকে এই মুহূর্তে। মোস্তফাটার মুক্ত মঞ্চ অনুষ্ঠানে সময় হয়ে গেল আরেকটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণ পর। আবার আমন্ত্রণ মোস্তফাটার মুক্ত মঞ্চ অনুষ্ঠানে। আমাদের সাথে 3 জন অতিথি রয়েছেন। ডক্টর মুশতাক হোসেন রয়েছেন, সুভাষ সিংহ রায় রয়েছেন, এবং ডক্টর শাকিল ফরিদ রয়েছেন। শুরুতেই চলে যেতে চাই ডক্টর মুশতাক হোসেনের কাছে। ভ্যাকসিনাইজেশন যদি করা হয়, বাংলাদেশের পার্সপেক্টিভ যদি আমরা চিন্তা করি, ভ্যাকসিনাইজেশনের পরবর্তীতে কি আমরা নিশ্চিত হয়ে বসে থাকতে পারি কিনা যে ভ্যাকসিনাইজেশন হয়ে গেছে, আমাদের আর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন নেই? বিষয় কি এমন?
শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই অনেকে মনে করছেন যে ভ্যাকসিন এসে গেছে, অতএব হ্যাঁ নিশ্চয়ই ভ্যাকসিন আসার পরে আমরা সংক্রমণের যে শিকল, সংক্রমণের চেইনটা এটা থামিয়ে দেওয়া যাবে। কিন্তু ভ্যাকসিনটা কোনোটাই শতকরা 100% কার্যকরী না। কেউ কেউ ভ্যাকসিন পাওয়ার পরেও আক্রান্ত হয়েছেন কতগুলো কারণে। একটা হচ্ছে যে ভ্যাকসিন দ্বিতীয় ডোজ দেওয়ার পরেও কিছুদিন সময় লাগে এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হওয়া, নিউট্রালাইজিং অ্যান্টিবডি হওয়া, তার আগেই তিনি করোনা সংক্রমিত হতে পারেন। ভ্যাকসিন নেওয়ার পরে যেটা আমার যতটুকু জানা আছে, শাকিল ফরিদ ভাই হয়তো ভালো বলতে পারবেন, যে তিনি সংক্রমণ প্রতিরোধী হবেন না, কিন্তু তাকে যিনি ভ্যাকসিন নেবেন তাকে হাসপাতালে যেতে হবে না, হয়তো তাকে আইসিইউতে যেতে হবে না, কিন্তু তাকে তার শরীরের ভিতরে করোনা থাকবে। সেই করোনা হাঁচি কাশির মাধ্যমে বা স্পর্শ করার মাধ্যমে অন্য কারোর মধ্যে সেটা ছড়াতে পারে। এবং শতকরা 100% যেহেতু কার্যকরী নয়, শতকরা 10% যদি কার্যকরী না থাকে, সেই ব্যক্তিটি আমি হতে পারি, আপনিও হতে পারেন। কাজেই আমার দেহে ভ্যাকসিনটা কার্যকরী নাও হতে পারে। কাজেই ভ্যাকসিন নেওয়ার পরেও আমাদেরকে অবশ্যই বাইরে গেলে মাস্ক পরতে হবে এবং আমাদেরকে নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে হাত পরিষ্কার রাখার জন্য, এবং অন্যদের কাছ থেকে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে কমপক্ষে 1 মিটার। এবং আরেকটি কথা বলে আমি শেষ করব, যে দেখুন, পৃথিবীর প্রতিটি দেশের মানুষ যদি ভ্যাকসিনের দ্বারা বা স্বাস্থ্যবিধি দ্বারা নিজেদেরকে সুরক্ষিত করতে না পারে, কোনো একটি দেশ মনে করতে পারবে না যে আমরা সুরক্ষিত হয়ে আছি। একটা দেশের ভিতরে যদি প্রতিটি মানুষকে আমরা সুরক্ষিত করতে না পারি, কোনো একজন ব্যক্তি বলতে পারবে না আমি সুরক্ষিত আছি। কাজেই সবাই মিলেই, সমস্ত দেশ মিলে, দেশের সমগ্র মানুষ মিলেই আমাদের করোনার বিরুদ্ধে আমাদের একসঙ্গে একসাথে লড়তে হবে এবং সবাইকে ভ্যাকসিন পাওয়ার জন্য পরস্পরকে সহযোগিতা করতে হবে। তাহলে আমরা অনেক কাজ যেগুলো বাকি আছে, বাংলাদেশে আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি, সেগুলো চালু করা যাবে, অনেক জরুরি কাজ আমরা শুরু করতে পারবো, স্বাভাবিক জীবনে আমরা ফিরতে পারবো। জি জি, ধন্যবাদ ডক্টর মোশতাক হোসেন। সুভাষ সিংহ রায়ের কাছে যেতে চাইবো যে সবাই মিলে একাত্মতা প্রকাশ করলেই এই অবস্থা থেকে মুক্তি মিলবে, বিশ্বাস করেন কিনা? জাতিসংঘের সাধারণ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তার বক্তৃতায় খুব স্পষ্ট করে বলেছেন যে বিশ্ব এখন এমন এক জায়গায় গিয়েছে, এটা সবাই মিলে মোকাবেলা করতে হবে। আর তিনি ভ্যাকসিন সম্বন্ধে খুব স্পষ্ট করে বলেছেন এটা একটি বৈশ্বিক সম্পদ হিসেবে ঘোষণা করতে হবে। এবং এই যে পৃথিবী এমন একটি জায়গায় গিয়েছে, তিনি তার গার্ডিয়ানের লেখাও কিন্তু উল্লেখ করেছেন, এমন একটা জায়গায় গিয়েছে যে কেউ কাউকে পিঠ দেখিয়ে বাঁচতে পারবে না, সবাই একত্রিত হয়েই বাস করতে হবে এবং আমাদের সবার একত্রিত হয়েই সবার জন্যই লড়তে হবে। এই জায়গাটাই কিন্তু আমাদের পরিষ্কার থাকা দরকার, যেটা ডক্টর মোশতাক হোসেন একেবারে খুব স্পষ্ট করে বলেছেন যে আমাদের করণীয় কী কী, সহজ ভাষায় তিনি ব্যাখ্যা করেছেন। এটি হচ্ছে কিন্তু বাস্তবতা। বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, বিজ্ঞানের সাথে আমাকে এগোতে হবে। আমি 2020-কে বলছি বিষময় 20, যেমন বলছি, আবার 2020ও কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির কিন্তু অগ্রগতির বছরও। এই সময় কিন্তু এত অল্প সময়ের মধ্যে কিন্তু এই ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। অতএব অনেকগুলো কিন্তু সামনে আমাদের কাজ রয়েছে এবং সেই কাজগুলো করতে গেলে একত্রিত হয়ে করতে হবে। সমন্বয়ের খুব বেশি জরুরি। সমন্বয়হীনতা কোথাও যখন থাকলে তাহলে কিন্তু সমস্ত ক্যানভাসটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। আমি সেটাই বারবার জোর দিচ্ছি এবং সরকার সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন ভেবেচিন্তে সব কাজগুলো করেন এবং যে পরিকল্পনা করা হয়েছে পরিকল্পনা একেবারে ছক অনুযায়ী হয় এবং প্রত্যেকের পরামর্শ নিয়ে যেন কাজগুলো করা হয়। মূলত কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত? এই যে আমি কারা কারা টিকা প্রথম পাবেন, কারা টাকা পরবর্তীতে পাবেন, এগুলো একেবারে সমস্ত কিছু একটা ছকের মধ্যে আনা। জি। এবং এই ছকে যেমন ভারত কিন্তু পরপর 2 দিন কিন্তু তারা কিন্তু ড্রাই রান করেছে। আমি জানি না মোশতাক ভাই নিশ্চয়ই এটা করবেন, টিকা আসার আগে একটা ড্রাই রান করা কিন্তু আমাদের প্রয়োজন আছে। এটাও একটা কোন জরুরি বিষয়। মহড়া যেটাকে বলে আমাদের পাশের দেশে করেছে। তো সব মিলে আমাদের এই জায়গাটি নিয়ে সবাই মিলে একটু কাজ করতে হবে। এই দোষারোপের সংস্কৃতি, এ আনলো না, এ হলো না, আমরা উৎস এত পেলাম, আমাদের আসলে উৎস এত বেশি পাইনি, এটা যারা বলে থাকেন তারা কিন্তু আসলে সব ক্ষেত্রে সঠিক বলছেন না। হ্যাঁ, আমাদের ত্রুটি আছে, আমাদের অনেক কিছু গাফিলতি আছে, আমি মেনে নিচ্ছি। কিন্তু এই যে অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটি, যারা সিরাম ইনস্টিটিউট থেকে আনার সিদ্ধান্তটি, আমরা মনে করি এটি, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তটি। কেননা সিনোভ্যাকের টিকা, সিনোফার্মের টিকা, এই সমস্ত টিকা নিয়ে কিন্তু এর ডেটা নিয়ে নানান রকম জটিলতা ছিল। হয়তো এটা কার্যকরী, হয়তো আমাদের এখানে আসবে, রাশিয়ার টিকাও আসবে। একটি চীনা প্রতিষ্ঠান আনুইজিকাই লংকং
লংকং, চীন এবং রাশিয়া সব এই biopharmaceutical, দেশগুলো থেকেও তারা কিন্তু নিশ্চিত আসছে। করেছেন স্বাস্থ্যমন্ত্রী যে হ্যাঁ, সেখান থেকে রাশিয়ার আসছেন। থেকে কি করবে? স্পুটনিক ভির সাথে অ্যাস্ট্রাজেনেকার একটা যৌথ ট্রায়ালও কিন্তু আমাদের প্রক্রিয়া চলছে জি। সারা বিশ্বে। অতএব এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই পর্যায়ে আমি একটু ডক্টর শাকিল ফরিদের কাছে যেতে চাইবো, তার কাছ থেকে শুনতে চাইবো আপনার মতামত এই বিষয়ে। ধন্যবাদ। আমি আমার আগের দুইজন এক্সপার্ট যা বললেন খুব মূল্যবান কথা, টোটালি এগ্রি করি। আমি কতগুলো জিনিস অ্যাড করব। বাংলাদেশের জনসংখ্যা কত? 18 কোটি। আপনি 18 কোটির মধ্যে ধরেন আপনি যদি বাচ্চাদেরকে বাদ দেন, ধরেন আপনি 15 কোটি লোককে টিকা দিতে হবে। 15 কোটিকে যদি টিকা দিতে হয় টোয়াইস, আপনি 30 কোটি টিকা লাগবে। এটা করতে আমাদের পুরো 1 বছর লেগে যাবে, ইফ নট মোর। যত সদিচ্ছা থাকুক গভর্নমেন্টের অথরিটি, এটা প্র্যাকটিক্যালি পসিবল না। ইংল্যান্ডেও এটা পসিবল হতো না। তার জন্য আমি বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের প্রিভেনশন, যেটা যে হাত সবসময় ক্লিন করতে হবে, মাস্ক পরতে হবে, 6 ফিট দূরে থাকতে হবে। এই 3টা জিনিস তো খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস বাংলাদেশে যেটা ইমপ্রুভ করা সম্ভব সেটা হচ্ছে টেস্টিং ক্যাপাসিটি। আমি যেটা লক্ষ্য করেছি বাংলাদেশের টেস্টিং এর রেটটা সাংঘাতিক লো, 1 নাম্বার প্রবলেম। 2 নাম্বার প্রবলেম হচ্ছে প্রাইভেট সেক্টরের টেস্টিং খুবই এক্সপেন্সিভ, 3,500 থেকে 4,000 টাকা যদি কেউ বাড়িতে এসে করতে চায়। এবং 3 নাম্বার হচ্ছে টেস্টিংটা ঠিক মতো ইউজ করা হয় না। ধরেন আপনি যদি কারো একবার করোনা হয়, তারপরে তাকে কাজে ফেরত যেতে আবার রিপিট টেস্ট করে যেতে হয় না। যদি তার কোনো সিমটম না থাকে, 10 থেকে 14 দিন হয়ে যায়, WHO গাইডলাইনে খুব ক্লিয়ারলি বলা আছে তাদের টেস্টিং করার দরকার নেই। আমি যেটা বাংলাদেশে টেন্ডেন্সিটা দেখি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল যাদের টেস্টিং করা দরকার তাদের টেস্টিং হচ্ছে না। যাদের টেস্টিং করার দরকার নেই, ধরেন একবার করোনা থেকে রিকভার করেছে, দেখা যাচ্ছে তার একের পর এক টেস্ট করা হচ্ছে। সো আমার মনে হয় যদি করোনা থেকে আমাদের বাঁচতে হয় আমাদের টেস্টিং ক্যাপাসিটি বাড়াতে হবে। আমরা ওয়েস্টার্ন ডেটা থেকে জানি যে প্রতি 3 জনের মধ্যে যদি একজনের করোনা থাকে তার কোনো সিমটম থাকে না। জি, ধন্যবাদ এই অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়াররা। ডক্টর শাকিল ফরিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে শেষ করতে হচ্ছে, আমাদের অনুষ্ঠান শেষের পর্যায়ে। ডক্টর শাকিল ফরিদ, ডক্টর মুশতাক হোসেন, দুজনকেই ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ডক্টর সুভাষ সিংহ রায়, আমরা শেষ করছি মোস্তফা ডর মুক্ত মঞ্চ অনুষ্ঠান আজকের মতো।